আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। আজ আমাদের যে লিড নিউজটি প্রকাশিত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নিউজটি আপনারা অত্যন্ত পছন্দ করেছেন। সেই নিউজটি নিয়েই আমরা কথা বলবো আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ওলিউল্লাহ নোমানের সঙ্গে। নোমান ভাই, আপনাকে আমাদের এই ছোট্ট আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিশেষ স্টোরি করেছেন এবং এর আগের দিন আপনার সঙ্গে যখন আমি কথা বলছিলাম তখনও বলেছি যে বোমা ফাটাচ্ছেন। আসলে আজকে মানে মেজর জিয়াউলের যে সাক্ষাৎকারটি গিয়েছে এটাও আরেকটা বোমাই বলা যায়। এইভাবে মূলধারার সংবাদ মাধ্যমে আহ, আমার দেশের আগে আর কেউ মেজর জিয়াকে নিয়ে স্টোরি করেছে কিনা আমার জানা নেই। 2012 সালে আপনি এর আগে একবার করেছিলেন, আর তারপর এখন একদম পরিবর্তিত প্রেক্ষাপট এটা করা। যে স্টোরিটা আপনারা করেছেন এটা মূলত তার সাক্ষাৎকার। তিনি একজন, মানে তাকে খুঁজে দিলে পুরস্কার পাওয়া যাবে, 40 লাখ টাকা পুরস্কার দেয়া হবে এরকম একটা ঘোষণা আছে এবং তিনি আত্মগোপনে আছেন। এরকম একজন ব্যক্তির সাক্ষাৎকার আপনি নিলেন, আপনার এই অভিজ্ঞতাটা কেমন? ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদেরকে শুভেচ্ছা। যে আসলে আমার আমি খুবই অভিজ্ঞতাটা কি বলবো, আমি অভিভূত। কারণ একজন যাকে 40 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যাকে ধরে দিতে পারলো, যার সন্ধান দিতে পারলে সরকার 40 লাখ টাকা পুরস্কার দেবে, এটা ছিল আমাদের ফেসিবাদী সরকারের, নট এই সরকারের। তো ফেসিবাদী সরকার একজন মানুষকে, একজন সেনা কর্মকর্তা, চৌকস সেনা কর্মকর্তা, যিনি সৌড অফ অনার পেয়েছিলেন, যার ট্রেনিং এর পরে যে প্রথম ট্রেনিং এর পরে যে তার যে হয় সার্টিফিকেট, ওখানে সৌড অফ অনার উনি প্রাপ্ত একজন সর্বোচ্চ স্বীকৃতি তার, মানে তার মেধা। তো এরকম একজন সেনা অফিসারকে জঙ্গি বানিয়ে তাকে নানা কালার দেওয়া, এবং বাংলাদেশের মিডিয়া সরকারি বয়ান প্রচার করছে। বাংলাদেশের মিডিয়াগুলা, বাংলাদেশের যে ফেসিবাদ সমর্থক যে মিডিয়াগুলো আছে, তারাও সরকারের বয়ান অনুযায়ী তাকে কখনো বলছে আনসারুল্লাহ বাংলা টিমের ট্রেনিং দাতা, কখনো বলছে আনসারুল্লাহ বাংলা টিমের চিফ, কখনো বলছে সে হিজবুত তাহরীরের নেতা। বিভিন্ন সময় তাদের সুবিধা মতো সময়ে তারা তার পরিচয় তারা লিখেছে, কিন্তু এটা জাস্টিফাই না করে এরকম একজন সেনা কর্মকর্তা সম্পর্কে আমাদের মিডিয়া গুলো লিখছে। সেটা ছিল আমাদের জন্য একটা দুঃখ, মিডিয়ার জন্য এটা দুঃখজনক ঘটনা। আমার এরকম মনে হয়েছে যে উনি ছিলেন বাংলাদেশের জঙ্গি তৎপরতার পোস্টার বয়। সবকিছুতে আগে ওনার চেহারা, যে এই যে মেজর ওনার নাম আসতো, ওনার ছবি তো সংবাদপত্রে ওনার তো পাইতো না, ওনার ছবি দেখাইতো। তো ঘটনাটা আসলে 2012 সালের ডিসেম্বরের থেকে শুরু, তাকে নিয়ে যে আলোচনাটা, 2012 সালের ডিসেম্বরে হঠাৎ করে আমাদের কাছে একটা ইমেইল মতো আসে, মেজর জিয়াকে অপহরণ করা হয়েছে বলে। অপহরণ করা হয়েছে, তারপরে কেন অপহরণ করা হয়েছে ছোট্ট একটা মিল আসে। সেটা সূত্র ধরে আমাদের সম্পাদক মহোদয় আমাকে বলছিল যে তুমি নিউজটা একটু দেখো, খোঁজ নাও। সেই খোঁজ লাগাতে আমি তার ক্যান্টনমেন্টে তার যে বাড়ি, ওই মিরপুর ক্যান্টনমেন্টে তার বাসা ছিল, ওই ক্যান্টনমেন্টের বাসার কাছাকাছি পর্যন্ত গেছিলাম। তার অন্য একটা ঘটনার কারণে আবার বাসার কাছে ফিরে আসতে হয়েছে। সম্পূর্ণ কিছু অনুসন্ধান করে আমাদের একটা রিপোর্টের শিরোনাম ছিল, এটা শিরোনাম ছিল মেজর জিয়াকে নিয়ে রহস্য। তখন বলা হয়েছে কি আসলে কি অপহরণ সরকারের নিয়ন্ত্রণে আছে নাকি সে পালাই গেছে, তখন এটা স্পষ্ট ছিল না। সেই জন্য আমরা আমাদের যতটুকু ফাইন্ডিংস এর ভিত্তিতে আমরা আমাদের রিপোর্টটা, তারপর আমাদের সম্পাদক মহোদয় এটা শিরোনাম করেছেন মেজর জিয়াকে নিয়ে রহস্য। সেটা কি, সে কি আসলে সরকারের নিয়ন্ত্রণে আছে নাকি নাই, অথবা তার পরিণতিটা কি হয়েছে, সেটা তখন খুবই আনসার্টেন ছিল আর কি। আমরা আমি আমাদের সংক্ষিপ্ত অনুসন্ধানে আমরা বের করতে পারছিলাম না। তারপর আমরা একটা বিস্তারিত রিপোর্ট করেছিলাম, তার মোটামুটি একটা পিকচার উঠে আসছিল সেই সময় ঘটনার। সেই ঘটনার পরবর্তীতে আবার দেখা গেছে আমাদের ঘটনার পর ক্যান্টনমেন্ট 8 দিন পরে, আমরা 1 তারিখ নিউজটা প্রকাশ হয়েছে 2012 সালের জানুয়ারির 1 তারিখ, 9 তারিখে সেনা সদর থেকে একটা প্রেস কনফারেন্স হচ্ছে, বড় সেনা সদরে এরকম কোনো প্রেস কনফারেন্স আগেও হয় না, এরপরও হয় নাই। সেনা সদর বড় একটা প্রেস কনফারেন্স করছে, করে বলছে যে তারা একটা সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা ছিল, অভ্যুত্থানটা তারা ব্যর্থ করে দেয়, এবং বলছে যে ইসলামী জঙ্গিরা এই অভ্যুত্থানের চেষ্টা করছিল। ওই তখন থেকে তার জঙ্গির সাথে তার নামটা বলা হয় যে জিয়াউল হাসান সহ আরো জিয়াউল হক, আমরা জিয়াউল নিয়ে কথা বলছি, তিনি সহ আরো কিছু সেনা অফিসার এটার উদ্যোক্তা ছিলেন, তারা ব্যর্থ করে দিতে সমর্থ হয়েছে। এবং সেই প্রসঙ্গে আমার দেশের নামটা উঠে আসছিল ওই কনফারেন্সে। এটা খুবই প্রাসঙ্গিক আমাদের দেশের নামটা উঠে আসে ওই প্রেস কনফারেন্সে। নাম উঠে আসার সাথে সাথে আমাদের সম্পাদক মহোদয় ওই দিনের রাতে আমরা প্রতিবাদ পাঠাই, সেনা সদরকে আমরা চিঠি লিখি আমাদের এটা প্রতিবাদে, তারা আমাদের যেটা বলছে আমাদের বক্তব্য দিয়ে। তারপরে প্রেক্ষাপট, এটা তো অভাবনীয় ঘটনা। হ্যাঁ, সেনা সদরকে আমরা রাতে, সেনা সম্পাদক মহোদয় বলছে আমাকে, যখন প্রেস কনফারেন্স করে বলছে একটা প্রতিবাদ লিখতে হবে, লিখে আজকেই পাঠাইতে হবে। পরে আমরা এখানে ইমেইল করছি তাদেরকে। তারপরে কমলাপুর পোস্ট অফিসে গিয়ে, রাতে কমলাপুর পোস্ট অফিস খোলা থাকে, ওই পোস্ট অফিসে গিয়ে ইমার্জেন্সি ডাকে তাদেরকে চিঠি লিখছি। তারপরে আমাদের পত্রিকায়
সম্পাদকের বক্তব্য একদম মানে ফ্রন্টে ছাপা হয়েছে, আমরা যে চিঠিটা লিখছি লিখে মোটামুটি আমাদের কথা আমাদের প্রতিবাদটা আমরা জানাইছি, যেহেতু একটা বড় অভ্যুত্থানের সাথে জড়িয়ে আমাদের নামটা, আমার দেশের নামটা আসছে, এই জন্য আমরা প্রতিবাদ। তারপরে দেখা যায় একদিন পরে আবার আমাদের বিরুদ্ধে একটা মামলা করছে, মামলাটা করছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, যে আমাদের রিপোর্ট দিয়ে আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছি। কিন্তু এই জিয়াউর হাসানের ইন্টারভিউর পর আমরা বুঝতে পারলাম আমরা ভাবমূর্তি ক্ষুণ্ণ করি নাই, মানে সেনাবাহিনী নিজেরা নিজের ভাবমূর্তিকে সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য একটি ভারতীয় গোয়েন্দাদের একটি চক্র ছিল, যে চক্র সেনাবাহিনীর ভিতরে জঙ্গি আছে বলে একসাথে সেনাবাহিনীকে জঙ্গি তকমা দেওয়া, আরো মানে বাংলাদেশকে নষ্ট করার জন্য ভারত যে কতগুলো ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের একটা অংশ ছিল আমার মনে হচ্ছে জিয়াউল হাসানের কথা উঠে আসছে ইন্টারভিউতে, এটা একটা পার্ট উঠে আসছে। স্পষ্ট মানে আজকের ইন্টারভিউতে উঠে আসছে তখন যে ষড়যন্ত্র হয়েছিল জিয়াউলকে নিয়ে, কারণ তিনি ছিলেন একটা মানে চৌকস অফিসার, পাশাপাশি আরো এই ঘটনার সাথে সংশ্লিষ্ট করে আরো অনেক অফিসারকে কিন্তু তখন কনফাইন করা হয়েছে। আমরা কিন্তু তখন খবর পাইতাম, কিন্তু স্পষ্ট সেনা ক্যান্টনমেন্টের ভিতরের খবর কিন্তু আসলে সহজে বাইরে বোঝা যায় না। অনেক অফিসারকে কনফাইন করা হয়েছে। আরেকজন অফিসারের সাথে আমার লন্ডনে পরিচয়, সে পরে এখান থেকে জেল টেল বা 3 বছর না 4 বছর জেল কেটে পরে মানে লন্ডনে চলে গেছিল, তার সাথে আমার লন্ডনে কথা হয়েছে। তার নাম হলো মেজর জাকির ওই ঘটনার সাথে ইনভলভ, তাকে অ্যারেস্ট করে কনফাইন করে রাখা হয়েছিল অভ্যুত্থানের ঘটনার পর, কথিত অভ্যুত্থান আর কি, কথিত অভ্যুত্থানে মানে এইসব আরো অনেক অফিসারকে চাকরিচ্যুত করেছে, অনেকেই তখন মানে কনফাইন ছিল, অনেকে সাজা দেওয়া হয়েছে, অনেক মানে বিভিন্ন মেয়েদের নানা কিছু করা হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে, অনেক কিছু ঘটছে। মানে বিশেষ করে যারা একটু ইসলামী মনোভাব, যারা একটু নামাজ পড়ে, মানে তার ইন্টারভিউতে দেখবেন অনেক অফিসারকে যারা নামাজে যাইতো বেশি, তোমরা কি জিয়া হয়ে গেছো নাকি, তোমরা কি জিয়ার মতো হয়ে গেছো নাকি, মানে একটা নামাজ পড়লে মানে উদাহরণ দিত, মানে জিয়াকে নিয়ে উদাহরণ দিত, মানে জঙ্গি হয়ে গেল নাকি, জঙ্গি হয়ে গেল নাকি। মানে মানে একটা ইসলামিক কালচার আমাদের, মানে বাংলাদেশে যে আমাদের দেশটা হচ্ছে মুসলমানদের 90% দেশ, এই কালচারটা যারা ধারণ করে ক্যান্টনমেন্টে, ওইটাও তখন ছিল একটা ভয়ানক, যে ইন্টারভিউ থেকে এটা উঠে আসছে। মানে এই কালচারটা যদি ধারণ করে সেটাও ছিল একটা মানে দূষণীয় মানে বিষয় আর কি, মানে তেমন একটা অবস্থা। আজকে তার এটা থেকে এটা আরো বিভিন্ন সেনা অফিসারদের থেকে আমরা সেই ঘটনাগুলো আমরা জানতে পারতাম, আমরা পাইতাম, কিন্তু কেউ কেউ স্বীকার করতো না। জিয়াউল আমাদের কাছে মানে স্বীকার করছে এই ঘটনাটা। তার কাছ থেকে আরো একটু একটা বিষয় উঠে আসছে এই ইন্টারভিউতে, যে বিডিআর যে মানে বিদ্রোহের নামে যে ফিলিং হয়েছে, সেনা মানে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে, সেই বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ডের সময় পরবর্তীতে শেখ হাসিনা যখন ক্যান্টনমেন্টে গিয়েছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে, ওইখানে কিন্তু যে জুনিয়র অফিসাররা যে হইচই করছিল, তাদেরকে ধমক দিয়ে বলা হয়েছে যে ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি, মানে তোমরা বেশি মানে চিল্লাচিল্লি করো না, ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি, যে কোনো সময় আমাদের অ্যাটাক হইতে পারে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু জিয়াউল ইন্টারভিউ না হলে আমরা জানতে পারতাম না, ওইখানে ওই কথাগুলাও আসছে যে ইন্ডিয়ান এয়ারফোর্স মানে রেডি, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। সেনাবাহিনী যদি ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি থাকে, তাহলে বাংলাদেশ পাল্টা থাকবে, রেডি থাকবে, চুপ না থাকে, তাদের চুপ না করে তারা প্রিপারেশন নিবে, ইন্ডিয়ান রেডি কি করবে, প্রস্তুতি থাকবে। কিন্তু প্রস্তুতি না নিয়ে তারা বরং জুনিয়র যারা এটার জন্য প্রতিবাদ করছে তাদেরকে থামাই দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সটা কতটুকু ছিল, কত গভীরে ছিল, সেই 2012 সালে সেটাই বোঝাতে, এরপর আস্তে আস্তে তো আরো বেশি গভীরে গেছে। সেই বিষয়গুলা মোটামুটি ইন্টারভিউতে আমরা চেষ্টা করছি যতটুকু জানে, বা তার যে সাফারিংসটা মানে উঠে আসছে। সে এখন আত্মগোপনে আছে, এখন আত্মগোপনে থেকে আমরা ইন্টারভিউটা জুমের মাধ্যমে নিয়েছি, সে জুমে আমাদের সাথে যুক্ত হয়েছিল না, কারণ তার নামে তো মামলাগুলি একই অবস্থায় রয়ে গেছে, সরকারের আমলে যেমন ছিল, সে বিভিন্ন মামলার ফাঁসির আসামি, বিভিন্ন মামলার আসামি, নানা অনেকগুলো, মানে বাংলাদেশে সাজানো জঙ্গি নাটক যেগুলো আমাদের পত্রিকা উঠে আসতেছে, কোন কোন জঙ্গিটা সাজানো। আজকে গতকালের পত্রিকা আছে হোলি আর্টি জানে 4 জনকে ডিবি থেকে নেওয়া, জাহাজবাড়ি করেছে, সেখানেও ছিল 9 জনের ডিবি থেকে নেওয়া হয়েছিল। এই যে সাজানো জঙ্গি নাটকগুলো, এই নাটকগুলো প্রত্যেকটার সাথে কিন্তু তাকে ধরানো আছে, যেগুলোর পিছনে জিয়া ট্রেনিং দিছে, অথবা জিয়া এটার মাস্টার মাইন্ড, মানে এইসব বিষয়গুলো তার নাম উঠে আসছে। তো এই বিষয়গুলো আসলে সরকার যে একটা মানে এই কি বলবো, মানে ভারতীয় একটা নির্লজ্জায় যে বাংলাদেশকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র মানে বানানোর জন্য, বা পশ্চিমা মিডিয়ার কাছে জঙ্গিবাদী হিসেবে প্রচারের জন্য, বা ইসলামিক কালচার বা মুসলিম কালচার, আমি যদি ইসলামিক কালচারও না বলি, বাংলাদেশের মুসলমান যে সংস্কৃতি, এই সংস্কৃতি যারা ধারণ করে তাদেরকে যে একটা জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দেওয়া, সেই বিষয়গুলা মানে এই ইন্টারভিউর মাধ্যমে অনেকটা পরিষ্কার, মানে সেনাবাহিনীর ভিতরে যে একটা ছিল এটা একবার পরিষ্কার। জঙ্গি কার্ডের মাধ্যমে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা, চিরস্থায়ী করা, যেভাবে আমরা বলি না কেন, মানুষের মুখ বন্ধ রাখা। হ্যাঁ, মানুষের মুখ, ওই ভীতিটা, মানে নামাজ পড়তে যেতে মানুষ ভয় পেত। আমার এক ভাই আসলে একটু, সে দাঁড়িয়ে রাখে, কিন্তু তার মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল যে কোনো একটা ঝামেলায় পড়তে হয় কিনা। তবে আজকের পরিস্থিতিতে মেজর জিয়ার ইন্টারভিউ নেয়া আর 2012 সালের পরিস্থিতিতে তার ইন্টারভিউ নেয়া এক না তো, তখন কিন্তু তার ইন্টারভিউ পায় নাই,
তখন তখন আমরা তার ইন্টারভিউ নিতে পারি, তখন সে মাত্র এসকেপ করছে। ওই ঘটনাটা দুই একদিন পেতে, মানে যেদিন সে মানে পালাইতে পারছে, আমি পরে বুঝতে পারছি তার কথা অনুযায়ী তাকে অপহরণ করা হয়েছিল। সে একটু ধোঁকাবাজি করে, একভাবে কৌশল করেছে, মানে তাদের সাভার চোখ থেকে ধোকা দিয়ে অপহরণ করা হয়। কৌশল করেছে, মানে পালিয়ে যেতে পারছে। তো এই পালানোর ঘটনা নিয়ে একটু কনফিউজ ছিল আর কি সবার মধ্যে। তখন আমরা তাকে খুঁজছিলাম, মানে মানে খোঁজা হচ্ছিল। তখন ইন্টারভিউ দেওয়ার ছিল একটা রিস্কের ব্যাপার ছিল, মানে তাকে খুঁজতে যাওয়াটা। ওই দিন ঘটনা চক্রে আমি বলি, ওই দিন আমার সাথে আমাদের ফটোগ্রাফার ছিল ইব্রাহিম। আমি মোটরসাইকেলে গেছি, শীত ঠান্ডা, মানে ডিসেম্বর মাস, খুব ঠান্ডা পড়ছিল, আমার মনে আছে খুব ঠান্ডা পড়ছিল কুয়াশার জন্য। মোটরসাইকেলে যাওয়ার পর আমরা যখন মিরপুর ক্যান্টনমেন্টের গেটে কিন্তু ঢুকতে কিন্তু নাম লিখতে হয়, নাম লিখে ঢুকতে হয়, আপনার পত্রিকা আসে। আমি আমাদের পরিচয় দিয়ে ঢুকছি। পরিচয় ঢুকার পর তার বাসার কাছাকাছি গেছি, পরে এনএসআর আমার পরিচিত একজন অফিসার আমাকে ফোন দিচ্ছে, জুনিয়র, খুব জুনিয়র অফিসার আমাকে ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে, আপনি কি আমাদের ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে নাকি? তাই বললাম, কেন? বললেন না, আপনার মনে হয় আমাদের ক্যান্টনমেন্টের এরিয়ার ভিতরে, যদি ভিতরে থাকেন তাহলে আপনি তাড়াতাড়ি চলে যান। আমাদের আচ্ছা। ইব্রাহিম মানে বুঝতে পারছে যে, মানে মানে ফোনে বুঝতে পারছে ইব্রাহিম খুব ভয় পাইছে। ভয় পাই বলে আসেন তাড়াতাড়ি চলে, তো সে তো ওটা নিয়ে চলেছে। ওই দিন ইব্রাহিমের সাথে দেখা হয়েছে, আমাদের এখানে এখন নাই। বলে, ভাই আমি ওই দিন যে ভয় পাইছিলাম, মানে খুবই ভয় পাইছিলাম বিষয়টা নিয়ে। সেনাবাহিনী যে মানে কোনো তখন কিছু হতে তখন পারে, একটা থমথমে পরিস্থিতি তাদের ক্যান্টনমেন্টের ভিতরে। গ্রিপের মধ্যে ছিল। তখন খুব থমথমে পরিস্থিতি ক্যান্টনমেন্টের ভিতরে তাদেরকে নিয়ে, মানে জিয়া সহ আরো যারা আছে, জিয়া সহযোগী সহ তাদেরকে ধরার জন্য, তাদেরকে অ্যারেস্ট করা, এই তখন একটা থমথমে পরিস্থিতি ছিল ক্যান্টনমেন্টের ভিতরে। পরে বুঝতে পারছে, মানে প্রেস কনফারেন্সের পরে যে ওরকম সময়ে আপনারা ঢুকে গেলেন এবং এটার অনুসন্ধান চালাচ্ছিলেন, আপনারা আমাদের কাজ হলো একটা সংবাদ পেলে এটাকে খোঁজা, এটা কিছু সত্যতা যাচাই করা। সবসময় আমরা চেষ্টা করি একটা সংবাদ যখন আমরা পাই, ক্লু পাই, এই ক্লুটা ধরে আমরা খবরটার একদম সত্যের কাছাকাছি যাওয়া, পারলে পুরো সত্যটা উদ্ঘাটন করা, অথবা কাছাকাছি যাওয়ার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা থাকে আমাদের। ওই চেষ্টার অংশ হিসাবে কিন্তু আমি মানে ক্যান্টনমেন্ট পর্যন্ত মানে কোনো যাওয়া। ভয়, ভীতি, দ্বিধা কিছু কাজ করতো না? কারণ আপনিও তখন জানতেন আসলে যে সরকার বুঝতে তখন পারলে আসলে মানে আসলে আমার সংবাদের পিছনে ঘোরা আমার একটা নেশা, যেটা সত্যি কথা। আমি দেখেন আমার অনেকগুলো সংবাদ, আমার স্কাইপ, তখন স্কাইপ এটা কিন্তু একদিনের ফসল, এটা আমার মানে কয়েক মাসের মানে প্রচেষ্টার ফসল। এটার পিছনে কয়েক মাস আমার ঘুরতে হয়েছে। সংবাদ যখন আমরা শুনছি যে এই রকম কথাবার্তা, এটা কিভাবে কি করা যায়, এগুলো নিয়ে আমার মানে একটা সংবাদ যখন শুনি, যে একটা মানে কিউরিসিটির জাগে, এটা কিভাবে কাছাকাছি সত্যের কাছাকাছি যাওয়া যায়, কিভাবে আসলে কি ঘটনাটা ঠিক আছে কিনা, মানে এটা এটাই সাংবাদিকতা, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা যারা করেন তাদের নেচারই এটা। কিন্তু গত 15 বছরে দেশের যে পরিস্থিতি ছিল, আপনি গত আজকে 15 বছরে বলছেন আমরা গত 15 বছর আসলে পরিস্থিতি ছিল কি, প্রত্যেকটা বিষয়ে আমার খুবই কষ্ট হয়। কষ্ট বলতে এটা না, আমাদের সাংবাদিকরা যারা বিভিন্ন পত্রিকায় কাজ করেন বা বড় বড় রিপোর্ট করে, কিন্তু তারা, আমি দেখি যে তারা শুধু সরকারের বয়ানটা প্রচার করে, পুলিশ যেটা বলে বা ডিজিএফআই থেকে নিউজ দিল, এটা ছাইপা দিল। আসলে এটা কিন্তু সাংবাদিকের দায়িত্ব না। র্যাব বলে দিচ্ছে ক্রস ফায়ারে নিহত, আসলে কি ক্রস ফায়ার, নাকি ক্রস ফায়ারটা কেন হয়েছে, কারে দিচ্ছে ক্রস ফায়ার, এটা কি আসলে একই ক্রস ফায়ার, গল্প। নাকি পুলিশে কি কেন হত্যা করছে, ওই লোকটা কে, আমরা কিন্তু এটা কেউ খুঁজে না। কোন সংবাদপত্রে দেখবেন একটা প্রেস রিলিজ, অমুক জায়গায় আজকে শীর্ষ সন্ত্রাসী, তাকে শীর্ষ সন্ত্রাসী বানাই দিচ্ছে, কিন্তু শীর্ষ সন্ত্রাসী অমুক, প্রেস রিলিজে আছে শীর্ষ সন্ত্রাসী অমুক, সন্ত্রাসী। মানে ক্রস ফায়ারে নিহত। তো এই যে বিষয়গুলো আসলে এটা হলো সাংবাদিকতা না, এটা হলো প্রেস রিলিজের মানে না, আমরা সরকারি তো বয়ান প্রচার করা। ওই কালচারে অভ্যস্ত হয়ে গেছিলাম। আমার মনে আছে বেশ কয়েকটি জাতীয় দৈনিকের মধ্যে আমি কাজ করেছি, সব জায়গায় বলা হতো যে র্যাবের বক্তব্যের মধ্যে, ওদের মূল গল্পটার মধ্যে, তারা কিন্তু গল্পই বলছেন, র্যাবের হ্যাঁ। গল্পটার মধ্যে হাত দেওয়ার দরকার নেই, যে গল্প আছে ওটাই থাকবে, ওভাবেই যাবে, মানে 2 জন নিহত, বন্দুক যুদ্ধে 4 জন নিহত, ওভাবে। এবং আইএসপিআর এর ক্ষেত্রে নির্দেশনাটা ছিল যে প্রেস রিলিজ আসবে, বানানো যদি ভুল থাকে ওটাতে কারেকশন করার দরকার নেই, ওইটা অ্যাজ ইট ইজ যাবে। হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের গত 15 ঠিক আছে, বছরের আইএসপিআরটা এজ ইট ইজ যাইতে পারে। পাশাপাশি আমিও তো বললাম আমার ফাইন্ডিংসটাও দিতে পারি, যে আইএসপিআর বলছে এটা, আমার ফাইন্ডিংস হলো এটা তো দিতে পারে। আইএসপিআরটা আমি দিলাম, আইএসপিআর কতটা মানুষ জানলো, কিন্তু আমার তো একটা ফাইন্ডিংস খোঁজা দরকার, যে আইএসপিআর এটা বলছে, অথবা অথবা র্যাব এটা বলছে, ঠিক আছে, এই লোকটাকে শীর্ষ সন্ত্রাসী বলছে, আসলে শীর্ষ সন্ত্রাসীর সংজ্ঞাটা কি, কেন শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসীর সংজ্ঞা থাকতে বলতে তার এই পর্যায়ে গেলে তার শীর্ষ সন্ত্রাসী না, তারা আবার একটা মাপকাঠিও তৈরি করে দেয় যে তার বিরুদ্ধে এতটি হত্যা মামলা, এতটি অস্ত্র মামলা রয়েছে, ব্যাস জায়েজ হয়ে গেল। তাদের মামলা থাকতে পারে, আপনি আমার বিরুদ্ধে মামলা করে দিতে পারেন যে কোনো সময়। আমার কিছু একটা মনে হলো, যেমন এখন কিছু মামলা হচ্ছে, যেমন মনে করেন ঘটনা ঢাকার, মামলা দিচ্ছে সিলেটের ব্যক্তি নামে, দেখা যাচ্ছে ওই সিলেটের ব্যক্তি নামে আরেকটা মামলা হয়েছে কি, আরেকটা আমার এলাকার ঘটনা বলি, একটা মামলা হয়েছে ঢাকার একটা ঘটনায়, আমার এলাকায় মামলা, আরেকটা আমার এলাকায় ঘটনা করছে, একই দিনে একই প্রায় টাইম, ওইটাই আসামি, সে কি ঢাকায় ছিল না ওইখানে ছিল।
মানে সেটা বোঝাই হচ্ছে- যাচ্ছে যে মামলাগুলি ভুয়া ছিল, ভুয়া বলতে আবার বিভ্রান্তিকর। মামলা হইলে যে আপনাকে মানে শিশু সন্ত্রাসী বলতে হবে সেটা কিন্তু কারেক্ট না। এই মামলাটা আসলে জাস্টিফাই হয়েছে কিনা, না, মামলাটা এটা সঠিক হয়তো ছিল কিনা। আমরাও আমাদের দায়িত্ব এড়ানোর একটা চেষ্টা হিসেবে ওইটাকে দেখাতাম যে এত মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী অমক বন্দুক যুদ্ধে নিহত, এরকম তো হেডিং না, হয়েছে, এটা- বহু এটা- এটা হেডিং হয়, তবুও গিয়েছে। আমরা লিখি ওইটা, এটা আসলে কারেক্ট সাংবাদিকতা না। এটা আসলে সাংবাদিকতাই না। প্রেস রিলিজ সাংবাদিকতা, মানে প্রেস রিলিজ যা বলে পুলিশ যা বলতে পুলিশের মুখপাত্র সাংবাদিকতা। এবং এটা- আজকের যে নিউজটি আমাদের ছাপা হয়েছে, আপনাদের হেডলাইন ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি, সাবধানে কথা বলো। হ্যাঁ। তো এই নিউজটি যে আমরা দিলাম, মানুষ কিন্তু খুব দেখছে আমাদের ইউটিউব চ্যানেলে, এটার ভিউ প্রচুর। এরই মধ্যে আচ্ছা, কয়েক ঘন্টাই হয়েছে এটা আমরা রিলিজ করেছি, এর মধ্যেই কিন্তু স্ট্রাইক খেয়েছে। আচ্ছা, এটার কোনো জায়গায় কোনো মানে আমরা যে শব্দগুলোকে ভেঙে দেই বা সতর্ক থাকার চেষ্টা করি, ওরকম কোনো একটা শব্দ কিন্তু হেডলাইনে নাই। আচ্ছা। তারপরেও এটা স্ট্রাইক খাওয়ার মূল কারণই সম্ভবত আমাদের ফেসবুক তো নিয়ন্ত্রিত হয় সম্ভবত ইন্ডিয়ানদের মাধ্যমে এটা হতে পারে, আমাদের, হ্যাঁ। ফেসবুকে তো সেই জায়গা থেকে গিয়ে তারা পুরো হেডিংটা তাদের স্বার্থ পরিপন্থী হচ্ছে, তারা না, ইয়ে বসিয়ে দিয়েছে। ফেসবুকের আমি ফেসবুকের সাথে তার দীর্ঘদিন যাবত ফেসবুকে আছি, বা ফেসবুক মানে ফেসবুকের যে সমস্যাগুলো মোকাবেলা করতেছি আমার দেশ লন্ডন থেকে করার পর, শুধু ফেসবুক না, আমাদের যে মানে কি বলে এই ওয়েবসাইটও নানাভাবে স্ট্রাইক করতে, নানাভাবে বন্ধ করে, মানে 2 দিন 3 দিন পরে পরে ওয়েবসাইট মানে ইয়ে করে দিত। কিছু না কিছু একটা ঝামেলা হয়। ঝামেলা মানে কি, দেখা যাচ্ছে আমাদের নিউজ আমাদের সম্পাদকের লেখা আরেকটা ভুয়া ওয়েবসাইটে ছাপায় বলতো যে এটা আমরা কপিরাইট করছি, কপিরাইটের কমপ্লেন আমাদের বিরুদ্ধে। এটা আমাদের জিনিস আমাদের বিরুদ্ধে কমপ্লেন, যে copyright আমাদের সম্পাদকীয় সম্পাদক সাহেবের লেখা আর একটা নতুন আছে ওয়েবসাইটে, ভুয়া ওয়েবসাইট, আর কোনো কিছুই নাই। এটা দিয়ে আর কিছু মানে হাবিজাবি দিয়া বলতো যে এটা তারা কয়েকটা ওয়েবসাইট তারা ডোমেইন নিয়ে রাখছে, এটা বোঝাই যেত তারা করে। বা এটা দেখা যেত ওই ওয়েবসাইট কমপ্লেনারের অ্যাড্রেস দেখা যেত কখনো ইন্ডিয়ায়, কখনো কলকাতায়, কখনো ক্যান্টন মানে এই কি বলে মিন্টু রোডে, এরকম অনেক ঠিক অ্যাড্রেস দিয়ে আমাদের কমপ্লেন করতো। আমরা অনেক সমস্যার মোকাবিলা, আর ফেসবুক তো বলাই লাগবে না, মানে স্ট্রাইক খাইতে খাইতে আমরা অবস্থা কি। আর ইন্ডিয়ানরা ফেসবুকে খুবই সক্রিয়, মানে এর খুব। বিরুদ্ধে কিছু গেলেই বা ইন্ডিয়ান সম্পর্কে কিছু গেলেই তারা এটাকে খুবই অ্যাটাক করে এবং কমপ্লেন করে ফেসবুকে। হ্যাঁ, আমরা তো আর ফেসবুক ওইটা খুব আমলে নেয় ইন্ডিয়ানদের কমপ্লেন করে। হ্যাঁ প্রচুর লোক seriously, ইন্ডিয়ান মানে কারণ ফেসবুকের উপর লেভেলে ইন্ডিয়ান লোক প্রচুর চাকরিও করে, আমি যতটুকু জানি। সে সব মিলিয়ে মিলিয়ে এক ধরনের মানে এত ভিউ এত কিছু, অথচ আমরা কোনো বিজ্ঞাপন পাচ্ছি না, কারণ হেডিংটা ইন্ডিয়ানদের পছন্দ হয় না। হ্যাঁ, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। সেটাই। রোমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা একদম অত্যন্ত ব্যস্ত সময়, মানে নিউজের এটা হচ্ছে রাশ আওয়ার, ওই সময় আপনি আমাদেরকে এতটা সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি শিগগিরই আপনার সঙ্গে আরেকবার কথা বলবো আপনার আরেকটি বোমা নিয়ে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট অলিউল্লাহ নোমানের সঙ্গে। আশা করি তার সঙ্গে এবং আমাদের আরো সহকর্মীদের সঙ্গে আমরা শিগগিরই এরকম আলোচনায় আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।